ছিলেন এবং তার সাথে নাকি জিন ছিল, কিন্তু সেগুলো সে পালতো না, কিন্তু তার সাথে থাকতো। নানির কাছে শুনেছিলাম এগুলো নাকি তার বংশগতভাবে পাওয়া। তাদের বংশের মধ্যে যে কেউ একজন বা দুইজনের সাথে ওই জিনের বংশের কেউ না কেউ থাকবে এবং তাদের সাহায্য করবে, কিন্তু তারা জিনের ওপর কোনো হুকুম চালাতে পারবে না। জিন তাদের ইচ্ছে মতো কাজ করবে। এবং আম্মুর দাদা মারা যাওয়ার পর জিনটি হয়তো আমার নানির সাথে চলে এসেছিল, কিন্তু নানি তখনও এগুলো জানতো না। এবং একটু বলে রাখি যে এই জিনগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। জিন সাথে থাকায় নানি মাঝে মাঝে কিছু প্রবলেম ফেস করত, যেমন ঘরে টুকটাক আওয়াজ, ঘরের আবহাওয়া ঠান্ডা থাকা ইত্যাদি, যার কারণে সে ভয় পায় এবং তার এক কাজিনের সাথে এক কবিরাজের কাছে যায়। কবিরাজ জিনটি দেখে লোভ লাগে এবং সে বিভিন্ন কায়দায় জিনটিকে তার কাছে বন্দী করে এবং এটাকে দিয়ে বিভিন্ন কাজ করায় এবং অত্যাচার করায়। কিছুদিন পর নানি একটা স্বপ্ন দেখে যে কেউ একজন তাকে বলছে যে সে তো তার কোনো ক্ষতি করেনি, উপকারের জন্যই সে এসেছিল, কিন্তু সে কেন, অর্থাৎ আমার নানি কেন তার এত বড় ক্ষতি করলো এবং এই জন্য আমার নানিকে শাস্তি পেতে হবে। আমার পূর্বপুরুষের দোয়া ওভাবেই থাকবে, কিন্তু এই প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মের সংসারে কখনো কোনো উন্নতি হবে না এবং আমরা নাকি একদম ফকির হয়ে যাব। এবং সে জানালো যে আমাদের এরকম অনিষ্ট হবে। ঠিক যেই কথা সেই কাজ। নানার অঢেল জমি জমা থাকা সত্ত্বেও আমাদের সংসারের অবনতি হতে থাকে। কিছুদিন পর নানার ক্যান্সার ধরা পড়ে এবং সমস্ত জমি জমা বিক্রি করেও চিকিৎসা করে তাকে বাঁচানো যায়নি। যেদিন সর্বশেষ ফসলি জমি বিক্রি করা হয় নানার ওষুধের জন্য, তার কয়েকদিন পরেই আমার নানা মারা যায়। একে একে নানি তার সব মেয়ে বিয়ে দেন এবং সর্বশেষ এই পরিবারটি ঋণের চাপে পড়ে যায়, যা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমার মামাদের সবাইকে দেখেছি, প্রত্যেকেই ট্যালেন্টেড, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো উন্নতি করতে পারেনি। ঘটনা 2। আমি ছোটবেলা থেকে ছিলাম প্রচন্ড ধর্মপ্রেমী। আমার ছোট মামা একজন হুজুর। সে মাঝে মাঝে বলতো আমার ভাগ্নির মধ্যে যে নূর আমি দেখেছি তা খুব কম মানুষের মধ্যে থাকে। আমি কোনো বিপদ হবার আগেই তা কেমন যেন বুঝে ফেলতে পারি। স্বপ্ন দেখতাম, নয়তো বুকের মধ্যে আঁতকে উঠত। এভাবেই চলছিল দিন। আমি কোরআন পড়া শিখি। আমার সাথে যারা পড়তো তাদের সবার চেয়ে দ্রুত, আর আমার আরবিতে সূরা লেখা দেখে অনেকেই অবাক হয়ে যেত। আমার বাড়িতে কিছু ঝামেলা হওয়ায় পড়ালেখা করতে আমাকে পাঠানো হয় রাজশাহীতে। স্যারকে প্রমিস করেছিলাম যে এই এলাকা বা বাড়ির নাম কাউকে বলবো না, তাই বলতে পারছি না। আমি এবং আমার সাথে কিছু ছেলে আমরা স্কুলের এক স্যারের বাড়িতে থাকতাম। আমি তখন ক্লাস 6-এ পড়ি। স্যারের বাড়ি 2 তলা এবং অনেক বড়। আমি বেশিরভাগ সময় ছাদে থাকতেই পছন্দ করতাম, কারণ ছাদ থেকে পদ্মা নদী একদম সুন্দর দেখা যেত। বাড়িতে রুমে একাই ঘুমাতাম, কিন্তু রাজশাহীতে আমার রুমমেট হয় আমারই দুঃসম্পর্কের চাচাতো ভাই। ও প্রতি রাতেই কোনো না কোনো কারণে ভয় পেয়ে জেগে উঠত। বলে রাখা ভালো, ও ছিল কোরআনের হাফেজ। জেগে ওঠার পর ও আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে রুম ও শরীর বন্ধ করে ঘুমাতো। যেদিন ভুলে যেত ওই দিন বলতো আমার শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু সকালে ঠিক হয়ে গেছে। এভাবে ও অভ্যস্ত হয়ে যায়। একদিন রাজশাহীর কোনো এক বড় হুজুর আসেন স্যারের বাড়িতে। সে ছিল স্যারের স্ত্রীর মামা। সে আসার পর থেকেই দেখতাম শুধু আমার সাথে সে কথা বলে, আমার সাথে একই বিছানায় সে ঘুমাবে, এই তার চাওয়া। তো তার 5 দিন থাকার কথা, কিন্তু সে থাকে 2 মাস এবং আমি প্রায় দিনে ও রাতে সবসময় তার সাথে থাকতাম। তার কথায় আমি অত্যন্ত মুগ্ধ ছিলাম। তার আমার সম্পর্ক ছিল যেন গুরু আর শিষ্য। 2 মাস পরে সে যাওয়ার সময় আমাকে বলে, তোমার কাছ থেকে আমি একটা জিনিস ধার নিলাম। এটা রাখার মতো বয়স এখনো তোমার হয়নি, তবে আমি এর কোনো ক্ষতি করব না যাতে তোমার ক্ষতি হয়। তবে এটা তুমি ফেরত পাবা ওই দিন যেদিন আমি মারা যাব। আমার মৃত্যুর খবর তুমি প্রাকৃতিকভাবেই বুঝতে পারবে, ফোন দিয়ে কাউকে জানাতে হবে না। ওই দিন তোমার সবকিছু মনে পড়ে যাবে একটা জিনিস দেখে। এই বলে উনি চলে গেলেন। তার কথাগুলো আগামাথা কিছুই বুঝলাম না। 2-1 মাস পর আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়তাম আমি রেগুলার, সেখানে আমি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না। লোকাল এক ছেলের মারামারিতে মাথা ফাটিয়ে অবশেষে আমি বাড়িতে চলে আসি। তারপর থেকে প্রায়ই স্বপ্নে একটা মেয়ের সাথে আমি কথা বলতাম। অনেক কথা বলতাম, কিন্তু তার চেহারা দেখা যেত না। আর কি কথা বলতাম তা সকালে ভুলে যেতাম। এরপর থেকে এভাবে পার হয়ে যায় 9টি বছর। আমি এখন ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র।
ওই কাহিনীগুলো সব ভুলে গিয়েছিলাম প্রায়। কলেজ লাইফ থেকে টুকটাক সিগারেট খাওয়া শুরু করি, তারপর থেকে কিছুটা মাদকে আসক্ত হয়ে পড়েছিলাম। এই 2022-এর জানুয়ারি মাসের একটা দিন আমি অস্বাভাবিকভাবেই উত্তরা থেকে মিরপুর যাচ্ছিলাম। মাটিকাটা মোড়ে আসতেই হঠাৎ বাসের সিট থেকে আমার চোখ পড়ে রাস্তায়। আমার শরীর প্রচণ্ড গরম হয়ে যায়, আমার আরও বেশি শীত লাগতে শুরু করে। দেখি একটা মেয়ে ধূসর আলখেল্লা পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে, যেন কতদিন আমাকে দেখে না। তার সাথে আমার বহুদিনের পরিচয়। বাস মেয়েটাকে ক্রস করে কালশি মোড় পৌঁছাতেই দেখি সেই মেয়েটা আবার দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে যাই, এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে। তারপর হুট করে আকাশে বজ্রপাতের শব্দ। আমার পাশের জনকে আমি বলি, বৃষ্টি হবে মনে হচ্ছে। সে বলে, ভাই পাগল হয়েছেন, আকাশ তো একদম পরিষ্কার। আমি আবার জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশ পরিষ্কার। আমি খুব অবাক হই। বাসায় গিয়ে সব ফিল করতে থাকি যেন আমার দিকে তাকিয়ে আছে সবকিছু। এত ঠান্ডার মধ্যেও রাতে আমি ঘুমোতে পারি না। অনেকক্ষণ এদিক ওদিক করে অবশেষে 2:45-এর দিকে ঘুমাই। রাত 3টায় আমার ঘুম ভাঙে। আমি এতক্ষণ কিছু না ভেবে কাছে থাকা একটা সিগারেট জ্বালিয়ে রুমের বাইরে করিডোরে চলে যাই। যাওয়ার পরই দেখি বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি যেখানে খালি গায়ে ঘুমিয়েছিলাম সেখানে এখন বাইরে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। সিগারেট শেষ হতে হাত মুখ ধুয়ে আবার ঘুমিয়ে যাই। আধা ঘুম আমার শরীর। হঠাৎ শরীরে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। আমি ফিল করি আমার দিকে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলতেই দেখি একটা কালো ধোয়ার কুণ্ডলি পাকানো একটি কুকুর বসা, যার চোখ দুটি লাল এবং আমার দিকেই তাকিয়ে আছে। আমি সচরাচর এসব জিনিসে ভয় পাই না, কারণ ছোট থেকে এগুলো দেখে অভ্যস্ত। তবুও কেন জানি না তখন ভয় লাগতে শুরু করে। ওই লাল চোখ দুটো দেখে আমি উঠতে গিয়ে দেখি আমি আর নড়তে পারছি না। বুঝলাম বোবায় ধরেছে। শুনেছি এইসব জিনিস দেখে ভয় পেলে নাকি এরা আরো ভয় দেখায়। তাই আমি মুখ দিয়ে যতটুকু আওয়াজ করা যায় করেছি। হঠাৎ একটা শীতল হাত আমার শরীরে কেউ রাখে, সাথে সাথে আমার শরীর ছেড়ে দেয়। আমি লাফ দিয়ে উঠে বসি। দেখি কুকুরটা এখনো আছে এবং রাগী চোখে দাঁত বের করে এখনই লাফ দেবে আমার উপরে, এরকম একটা অবস্থা। আমি ভয়ে পেছনে ঘুরে একজনকে জড়িয়ে ধরি। চোখ আমার বন্ধ। হঠাৎ আজানের শব্দ কানে আসে। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমি যাকে জড়িয়ে ধরেছিলাম সেখানে কেউ ছিল না। আর কুকুরটা দেখে ভয় পাচ্ছিলাম। আস্তে আস্তে আমার রুমের দেয়ালের সাথে সেই কুকুরটা মিশে গেল। তখন আমার মনে হলো আমি তো রুমে একাই, তাহলে গায়ে হাত রাখলো কে? আর ভয়ে আমি জড়িয়েই ধরলাম পাকাকে। আমি সকালে আম্মুকে সব জানাই। সাথে সাথে আমার রাজশাহীর সব ঘটনা মনে পড়ে যায়। তাহলে কি হুজুর মারা গিয়েছেন? ওখানকার কারো সাথে যোগাযোগ না থাকায় আমি এখনো জানি না রাসেল ভাই। আম্মু বলল যে সে বড় হুজুর ফোন দিচ্ছে। আমি মানা করলাম, বললাম যে মা নানুর সাথে যা হয়েছিল তা আমার সাথে হোক, আমি তা চাই না। রাসেল ভাই, আমি ছোট্ট একটা জব করতাম, এই ফেব্রুয়ারিতে আমার প্রমোশন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমিও আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করেছি। সকল মাদক দ্রব্য ত্যাগ করি আমি নিজে থেকে। এখন টুকটাক সিগারেট খাওয়া হয়, এছাড়াও ছেড়ে দেব, এটা শুধু সময়ের ব্যাপার। আমার মনে হচ্ছে আমি যেন আসল আমিকে ফিরে পেয়েছি। এতদিন অন্য কেউ ছিলাম। নামাজটা আবার রেগুলার করার চেষ্টা চলছে। এখন আমার মনের এমন পরিবর্তন দেখে সবাই অবাক। আর বেশি বড় করব না, আমার জন্য দোয়া করবেন আর ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন।